সৌদির বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের। তাইজের নিয়ন্ত্রণ নিয়ে হাদি সমর্থিত বাহিনী ও হাউথিদের মধ্যে তুমুল সংঘর্ষ। তেহরানে রিয়াদের দূতাবাসে হামলায় অনুপ্রবেশকারী জড়িত দাবি ইরানের ধর্মীয় নেতা। শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে সৌদি আরবে বিক্ষোভ। ইরাকে তুর্কি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা রুখে দিয়ে 18 আইএস সদস্যকে হত্যার দাবি আঙ্কারার। সংঘর্ষের খবর অস্বীকার বাগদাদের। এবং উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিবাদে দক্ষিণ কোরিয়া ও জাপানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব। যুদ্ধ উস্কে দিচ্ছে সিউল, অভিযোগ পিয়ংইয়ংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। ইয়েমেনে সৌদি আরবের বিরুদ্ধে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ এনে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সানায় রিয়াদের গুচ্ছ বোমা হামলাকে যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করে সতর্ক করেছে সংস্থাটি। এদিকে সৌদি জোটের বিরুদ্ধে ইয়েমেনের হাসপাতালে বিমান হামলা চালানোর অভিযোগ এনেছে রেড ক্রস। এর মধ্যেই তাইজের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। 15 ডিসেম্বর জাতিসংঘের আহ্বানে ইয়েমেনে সব পক্ষের যুদ্ধবিরতি ঘোষণার পরও বিভিন্ন স্থানে সংঘাত অব্যাহত আছে। মাঝে কিছুদিন বিরতি থাকলেও গত দুদিন ধরে ইয়েমেনের তাইজ শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রেসিডেন্ট হাদি সমর্থিত বাহিনী ও হাউথি বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এই অঞ্চল থেকে হাউথিদের তাড়িয়ে দিতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। তাদের নির্মূলের আগ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। মুখে যুদ্ধবিরতি পালনের কথা বললেও সম্প্রতি ইয়েমেনে বিমান হামলা আরো জোরদার করেছে সৌদি জোট। গত কয়েকদিনে রাজধানী সানা, হুদেইদা, এডেন সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়। এ অবস্থায় গত 5 জানুয়ারি সৌদির বিরুদ্ধে সানায় গুচ্ছ বোমা হামলা চালানোর অভিযোগ তোলে হিউম্যান রাইটস ওয়াচ। আর এবার দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলল জাতিসংঘ। ইয়েমেনে বেসামরিক এলাকায় সৌদির বিমান হামলায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জনবহুল এলাকায় সৌদির এমন সামরিক কর্মকাণ্ড যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের পক্ষ থেকে বারবার দেশটিতে উত্তেজনা কমিয়ে আনার আহ্বান সত্ত্বেও সেখানে সহিংসতা চলছে। এর মধ্যেই সৌদি জোটের বিমান হামলায় বিভিন্ন শহরের হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দেশটিতে লাখ লাখ মানুষের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে রেড ক্রস। গত এক মাসে শতাধিক চিকিৎসা কেন্দ্রে সৌদি জোটের বিমান হামলা হয় বলে দাবি করে সংস্থাটি। দেশটিতে চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে বলেও জানিয়েছে তারা। জিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তেহরান ও মাশহাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের অন্যতম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ কাশানি। এর সঙ্গে অনুপ্রবেশকারীরা জড়িত বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইয়েমেনে ইরানি দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলার প্রতিবাদ জানাতে বিক্ষোভ করে হাউথি বিদ্রোহী ও তাদের সমর্থক শিয়া সম্প্রদায়ের মানুষ। সৌদি জোট উদ্দেশ্যমূলকভাবে ইয়েমেনের বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে তারা। তেহরানের সঙ্গে সুর মিলিয়ে হাউথিরাও জানায় সানায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে জোট। সৌদি জোট ইয়েমেনের প্রশাসনিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে, যাতে করে আমরা আর পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। ইয়েমেনে পশ্চিমা বিশ্ব ও ইহুদিবাদী ইসরায়েলের মদদে সৌদি জোট যে হামলা চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক বিশ্বকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা। তবে সানায় ইরানি দূতাবাসে সৌদি জোট কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায় ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। দূতাবাস তো নয়ই, এর কাছাকাছি কোনো এলাকাতেও সৌদি জোট হামলা চালায়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে ইরানের দূতাবাসে হামলার অভিযোগ অস্বীকার করে সৌদি জোটও। শিয়া নেতা নিমর হত্যাকাণ্ডের জেরে ইরানের তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে সৌদি কনসুলেটে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ কাশানি বলেন, অনভিজ্ঞ রাজপুত্রদের তৎপরতায় সৌদি সরকার ধ্বংসের কাছাকাছি পৌঁছে গেছে। হামলাকারীরা অবশ্যই শাস্তির যোগ্য কাজ করেছে। সৌদি ইরান উত্তেজনার সুযোগ নিয়ে এই অপরাধ যারা করেছে তাদের মনে রাখতে হবে আমাদের শীর্ষ নেতা সবাইকে সহিংসতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। এই হামলায় নিশ্চয়ই কোনো বিদেশি শক্তি বা আমাদের শত্রুপক্ষের প্ররোচনা ছিল। এদিকে শিয়া নেতা নিমোরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে সৌদি কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। সৌদি আরবের চরমপন্থার বিরুদ্ধে স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলে তারা।
নিমোর হত্যার প্রতিবাদ করতে পিছপা হয়নি সৌদি জনগণ। সৌদি আরবের পূর্বাঞ্চলে নিমোরের জন্মস্থান আওয়ামিয়ায় দেশটির রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে তাদের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সৌদি আরবে শিয়া নেতা নিমর হত্যার প্রতিবাদে বাহরাইনে শিয়া মুসলমানদের সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর দেশটির পশ্চিমাঞ্চলীয় দিরাজ এলাকায় কয়েকশো শিয়া মুসলমান প্লেকার্ড ও ছবি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। গত সপ্তাহে সৌদি শীর্ষ শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকেই এর প্রতিবাদে প্রায় এক সপ্তাহ ধরে বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির শিয়া সম্প্রদায়ের অধিবাসীরা। ইরাকে তুরস্কের একটি সেনা ঘাঁটিতে জঙ্গিরা হানা দিলে পাল্টা হামলায় 18 জঙ্গিকে হত্যার দাবি করেছে তুরস্ক। তবে ইরাকের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করে বলা হয়েছে, তুর্কি বাহিনী ও আইএসের মধ্যে সাম্প্রতিক সময়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবরুদ্ধ মাদায়া শহরে আগামী কয়েকদিনের মধ্যে ত্রাণ পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ। ইরাকের রামাদি শহর পুনর্দখলের পর আইএসের পেতে রাখা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা সরাতে ব্যস্ত ইরাকি বাহিনী। শহর পরিষ্কার করতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় বহু অবিস্ফোরিত বোমা খুঁজে পাচ্ছে। মার্কিন বিমান বাহিনীর সহায়তায় আনবার প্রদেশ পুনর্দখলেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। ইরাকি পার্লামেন্টের স্পিকার বলেছেন, প্রদেশটি আইএস মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে ইরাকি বিশেষ সেনারা। সন্ত্রাসবাদ মোকাবেলায় একে আমি ইতিবাচক অগ্রগতি বলে মনে করি। আইএস এর বিরুদ্ধে এই অভিযান যথেষ্ট নয়, তবে আমাদের বিশেষ বাহিনী যেভাবে শক্ত হাতে আইএস এর মোকাবেলা করছে তাতে আমি আশাবাদী এই অভিযান সফল হবে। এদিকে ইরাকের ভেতরে তুরস্কের একটি সেনা ঘাঁটিতে হামলা চালাতে গেলে সেনা সদস্যদের সাথে লড়াইয়ে 18 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সাংবাদিকদের বলেন, গত 7 জানুয়ারি ইরাকে মসুল অঞ্চলে তাদের ঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে ইরাকের পক্ষ থেকে এরদোয়ানের দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, ওই অঞ্চলে সাম্প্রতিককালে আইএস ও তুর্কি বাহিনীর মধ্যে কোনো লড়াইয়ের ঘটনা ঘটেনি। সিরিয়ার মাদায়া সহ অবরুদ্ধ শহরগুলোতে জাতিসংঘকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহের সুযোগ দিতে আসাদ সরকারের সম্মতির পর মাদায়ায় খুব শিগগিরই ত্রাণ পাঠানো হবে বলে জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মুখপাত্র বলেন, গত অক্টোবর থেকে মাদায়ায় কোনো ত্রাণ পৌঁছায়নি। মাদায়ার অবস্থা খুবই খারাপ। গত 3 মাসে শহরটিতে কোনো রকমের ত্রাণ সহায়তা পৌঁছায়নি। আমরা বহু অপুষ্টিতে ভোগা শিশুর খবর পেয়েছি। দিনের পর দিন অর্ধাহারে অনাহারে কাটছে মাদায়ার বাসিন্দাদের দিন। এরই মধ্যে সিরিয়ার শান্তি আলোচনার বিষয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দামেস্কে পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরা। জানুয়ারির শেষ দিকে জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে সিরিয়া ও ইরাকে আইএস বিরোধী অভিযানে অংশ নেয়ার আগে জার্মানির যুদ্ধ বিমান আইএসের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ শেষে নিরাপদে ঘাঁটিতে ফিরেছে। কয়েকদিনের মধ্যেই দেশটি আইএস বিরোধী অভিযান চালাবে বলে জানিয়েছেন জার্মানির সেনাপ্রধান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আইএস ছাড়তে বলায় নিজের মাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠীটির এক তরুণ সদস্য। প্রত্যক্ষদর্শীদের বরাতে শুক্রবার বিবিসি জানায়, আলী সাকর নামের 21 বছরের ওই আইএস সদস্য সিরিয়ার রাক্কায় তার মা লিনা আল কাশেমকে গুলি করে হত্যা করে। লিনা তার ছেলেকে আইএস ছেড়ে পালাতে বলেছিলেন। আলী সাকর আইএস নেতাদের বিষয়টি জানালে তার মাকে মৃত্যুদণ্ড দেয় তারা। এরপর প্রকাশ্যে তা কার্যকর করা হয় বলে জানায় গণমাধ্যম। মধ্যপ্রাচ্যে এই জঙ্গি গোষ্ঠীটি প্রায়ই ভিন্ন মতাদর্শীদের শিরশ্ছেদ করে ভিডিও প্রকাশ করে। 2013 সালের আগস্টে রাক্কা দখলের পর থেকে শহরটিকে নিজেদের রাজধানী দাবি করে আসছে আইএস। লিবিয়ার জিতান শহরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবারের গাড়ি বোমা হামলায় অর্ধশতাধিক হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস। এ ঘটনার পর যত দ্রুত সম্ভব ঐক্যের সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে। লিবিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে $10 কোটি দেওয়ার অঙ্গীকার করেছেন ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি।
তবে দেশটিতে বিবাদমান দুই সরকার ঐক্যের সরকার গঠন করে ক্ষমতায় আসার প্রথম দিন এই অর্থ দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে 9/11-এর মতো হামলা হবে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের ধারণা 9/11-এর মতো ভয়ঙ্কর হামলা চালানোর পরিকল্পনায় আইএসের সদস্যদের ইউরোপে কাজ করছে। আগামী কয়েক মাসে ইরাক এবং আফগানিস্তানে 1800 সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক বিবৃতিতে জানা যায় 1300 সেনা ইরাকে এবং বাকি 500 সেনা আফগানিস্তানে পাঠানো হবে। ইরাকে পাঠানো সেনারা বসন্তকালীন সময়ে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে সহযোগী হিসেবে কাজ করবে। আর আফগানিস্তানে যে সেনাদের পাঠানো হবে তারা বাগরাম বিমান ঘাঁটির নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখবেন পাক ভারত সীমান্ত এলাকা। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনায় নিন্দা প্রস্তাব পাশ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপানের পার্লামেন্ট। আর কোরীয় উপদ্বীপে শান্তি বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন। আন্তর্জাতিক মহলের এসব সমালোচনা সত্ত্বেও পারমাণবিক বোমা বিস্ফোরণের সাফল্য উদযাপনে উৎসবের আয়োজন করা হয় রাজধানী পিয়ংইয়ংয়ে। শুক্রবার সকালে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে জড়ো হয় হাজার হাজার মানুষ। হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের পরীক্ষা সফল হওয়ার আনন্দে উৎসবে মাতে গোটা নগরী। আমেরিকার রাজনৈতিক বাধা এবং অর্থনৈতিক অবরোধের মধ্যেও হাইড্রোজেন বোমার পরীক্ষায় সফল হয়েছি আমরা। স্বাধীন দেশ হিসেবে আমাদের নিজেদের রক্ষা করার জন্য এটি একটি সঠিক পদক্ষেপ। সীমান্তের ওপার থেকে লাউডস্পিকারে নতুন করে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা শুরু করায় দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। একে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বলে অভিযোগ করে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় উত্তর কোরিয়া। এদিকে পরমাণু বোমা বিস্ফোরণের পর দক্ষিণ কোরিয়ার বায়ুমণ্ডলে অল্প মাত্রায় জেনন গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে সিউল। এর সত্যাসত্য যাচাইয়ে তেজস্ক্রিয়তা নিরূপণকারী বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয় শিগগিরই এ কাজে একটি WC-135 বিমান দক্ষিণ কোরিয়ায় পাঠাবে তারা। এদিকে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘটনায় নিন্দার প্রস্তাব পাশ করেছে দক্ষিণ কোরিয়া। জাপানের পার্লামেন্টেও সর্বসম্মতিক্রমে একই প্রস্তাব গৃহীত হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার তীব্র নিন্দা জানাই আমরা। তারা যা করেছে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের লঙ্ঘন, জাপান উত্তর কোরিয়ার সমঝোতার লঙ্ঘন, এমনকি 6 জাতির আলোচনার সকল সিদ্ধান্তেরও লঙ্ঘন। তাদের কর্মকাণ্ড পরমাণু নিরস্ত্রীকরণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানেরও বিরুদ্ধে। তবে কোরীয় উপদ্বীপে অস্থিরতা সৃষ্টি হয় এমন কোন হঠকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে চীন। আশেপাশের দেশগুলোর এমন সমালোচনার মধ্যেই সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ছবিতে দেখা যায় উত্তর কোরীয় নেতা কিম জং উনের উপস্থিতিতে সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার দাবি এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় 7 সেনা ও 6 জঙ্গি নিহতের এক সপ্তাহের মাথায় বিমান ঘাঁটি পরিদর্শনে এলেন মোদী। একই সঙ্গে বিমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। এর আগে শুক্রবার সন্ত্রাসী হামলার পর পাঠানকোট বিমান ঘাঁটি পরিচ্ছন্ন করার পাশাপাশি সেখানকার যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলো ফিরিয়ে আনা হয়েছে। পাঠানকোটে হামলাকারীদের পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে দাবি ভারতীয় তদন্ত কর্মকর্তাদের। এ বিষয়ে পাকিস্তান সরকারকে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পরবর্তী করণীয় নিয়ে শুক্রবার দ্বিতীয়বারের মতো উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে আগামী 15 জানুয়ারি পূর্ব নির্ধারিত ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে শঙ্কা রয়েই গেছে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির করা মানহানি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে কারাগারে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে বলেছে ক্ষমতায় থাকা দল বিজেপি। অরুণ জেটলি 13 বছর দিল্লির ক্রিকেট বোর্ডের প্রধান থাকাকালে সীমাহীন দুর্নীতি করেছেন। কেজরিওয়ালের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন অরুণ জেটলি।
বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে কেজরিওয়াল বহু অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য তাকে ও তার প্রশাসনকে জেলের ঘানি টানতে হবে। এদিকে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে এক ব্যক্তিকে আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। আত্মহত্যার চেষ্টার কারণ জানা না গেলেও সে ধর্ষণ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। Bribe taking stopped while we were in power, he tells the crowd. But since I resigned, আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, অভিবাসন নীতি আরো কঠোর করার ঘোষণা মার্কেলের। কোলনে বর্ষবরণে যৌন নিপীড়নের ঘটনায় 22 অভিবাসী সহ 32 জনকে শনাক্ত। মিশরের একটি অবকাশ যাপন কেন্দ্রে হামলায় 3 বিদেশি পর্যটক আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শুক্রবারে সন্দেহভাজন 2 আইএস সদস্য হারঘাদা শহরের রেড সি নামের ওই অবকাশ যাপন কেন্দ্রে হামলা চালায়। কর্তৃপক্ষ জানায়, 2 হামলাকারী ছুরি নিয়ে 2 জন অস্ট্রিয়ান ও 1 সুইডিশ পর্যটকের উপর হামলা করে। পরে পুলিশের গুলিতে আইএসের পতাকাধারী ওই 2 হামলাকারী নিহত হয়। তারা পর্যটকদের অপহরণের চেষ্টা করছিল বলে জানায় বিবিসি। আরও হামলার আশঙ্কায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী সিনাই উপত্যকায় তৎপর আইএসের প্রতিরোধে বেশ ব্যাক পেতে হচ্ছে মিশরকে। গেল বৃহস্পতিবার দেশটির গিজা পিরামিডের পাশে একটি হোটেলের পর্যটকবাহী বাসে হামলা হয়। পরে বাসটি ইহুদিদের বহন করছিল উল্লেখ করে হামলার দায় স্বীকার করে আইএস। পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের উত্তরে নাবলুজ শহরের কাছে মিলিটারি চেকপয়েন্টের সামনে ইসরায়েলি সেনা 2 ফিলিস্তিনিকে হত্যা করে। ইসরায়েল অভিযোগ করেছে, নিহত 2 জন ইসরায়েলি সেনার উপর হামলা করেছিল। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গেল সপ্তাহে হামলার প্রধান সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গত বছরের আগস্ট থেকে ওই অঞ্চলে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 2015 এর অক্টোবর থেকে সংঘর্ষে এখন পর্যন্ত নারী এবং শিশুসহ 150 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। The funeral was held against Israel's continued offensive on the Gaza Strip. We're also angry about প্যারিসে হামলাকারীদের একটি গোপন আস্তানা খুঁজে পাওয়ার কথা জানিয়েছে বেলজিয়ান পুলিশ। শুক্রবার বিবিসি জানায়, ব্রাসেলসের স্কায়ারবাক জেলার একটি বাসায় পলাতক সালেহ আব্দুস সালেমের আঙ্গুলের ছাপ, বোমা বহনে ব্যবহৃত 3টি বেল্ট ও বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে। 10 ডিসেম্বর ওই ভবনে তল্লাশি চালায় পুলিশ। ভবনটি ভুয়া পরিচয়ে ভাড়া নেওয়া হয়েছিল এবং যার পরিচয়ে এর ভাড়া নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে বলে জানায় বেলজিয়ামের প্রসিকিউটর দপ্তর। ব্রাসেলসে বসেই প্যারিস হামলার মূল পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গেল 13 নভেম্বর হামলায় 130 জন নিহত হয়। To a level 3 overnight, we will increase this to 500. Brandenburg Gate and Moscow's Red Square. Security for 30 and were claimed by Islamic. যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পুলিশের এক সদস্যের উপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার এই কথা জানান। পুলিশকে লক্ষ্য করে 11টি গুলি ছুড়ে ওই হামলাকারী এডওয়ার্ড আর্চার নামের ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আর্চার পুলিশের কাছে জানায়, ইসলামের জন্য সে এই হামলা চালিয়েছে। হামলাকারী আইএসের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আইএসের হামলার আশঙ্কায় গত কয়েক মাস ধরে দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। And all of this comes a month after the so-called Islamic State-inspired attack in San Bernardino, which claimed the lives of 14 people. A separate incident, 2 Iraqi. যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট দেশের সংবিধানে সংশোধনী আনার প্রস্তাব করেছেন। শুক্রবার এই প্রস্তাবে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের আইনের বাইরে রাজ্য সরকারের সিদ্ধান্তের ক্ষমতার কথা বলেন তিনি। নির্দিষ্ট রাজ্যের জন্য প্রয়োজনীয় আইন সব রাজ্যে সমানভাবে প্রয়োগের সমালোচনা করে রিপাবলিকান এই গভর্নর জানান, তার প্রস্তাবিত সংশোধনীর ফলে কংগ্রেসের করা আইন সব রাজ্যে সমানভাবে আরোপের ব্যাপারটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া রাজ্য সরকারও কংগ্রেসের করা সব আইন মানতে বাধ্য হবে না। নিজেদের প্রয়োজনে সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের আইনে সংশোধনী আনা যাবে বলে জানান তিনি। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সমালোচনায় অ্যাবট বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে ব্যক্তি নয় বরং আইনের শাসনে জোর দেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারটি প্রায়ই উপেক্ষা করা হয়। সম্প্রতি সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় অভিবাসন নীতিতে বারাক ওবামার নির্বাহী ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন টেক্সাসের এই গভর্নর।
changes to the Constitution. The amendments would require ratification by মেক্সিকোর শীর্ষ মাদক চোরাচালানকারী জোয়াকুইন গুজম্যানকে জেল থেকে পালানোর 6 মাস পর আবারও গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো গুজম্যানের গ্রেফতারের খবর নিশ্চিত করেন। গত জুলাইয়ে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় গুজম্যান, যিনি এল চ্যাপো নামেই বেশি পরিচিত। এরপর থেকেই তাকে ধরতে মেক্সিকো জুড়ে অভিযানে নামে পুলিশ। প্রায় 14 বছর পলাতক থাকার পর সবশেষ 2014 সালে গ্রেফতার হয়েছিল এল চ্যাপো। জার্মানিতে বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের ঘটনার পর অভিবাসী নীতি আরও কঠোর করার কথা জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এই ঘটনার পর পদত্যাগ করেছেন কোলনের পুলিশ প্রধান। বর্ষবরণের অনুষ্ঠানে ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 32 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে 22 জন জার্মানিতে আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে পুলিশ। কোলনে বর্ষবরণের অনুষ্ঠানে ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় গোটা জার্মানি। রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনা। শুক্রবার কোলনের মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে মুসলমানরা বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের ওপর যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এটি একটি নারকীয় ঘটনা। আমি আমার বন্ধুদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। এটা সত্যিই একটি জঘন্য ও বর্বর ঘটনা। এ দেশ আইন শৃঙ্খলা ও স্বাধীনতার। যারা এর অবমাননা করবে তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে। এদিকে নববর্ষ উদযাপনের সময় নারীর ওপর এমন ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ। এরই মধ্যে পদত্যাগ করেছেন কোলনের পুলিশ প্রধান। সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ভিড় সামলানোর মতো পর্যাপ্ত পুলিশ ছিল না। এমন একটা ঘটনা ঘটতে পারে তা আগে থেকে জানা আমাদের জন্য অসম্ভব ছিল, আর ঘটনাস্থল ও এর আশপাশের ওই দলের সঙ্গে পেরে ওঠার মতো পর্যাপ্ত পুলিশ ছিল না। যেহেতু আগে থেকে ওই ঘটনা সম্পর্কে জানা সম্ভব ছিল না, তাই এই ঘটনার জন্য পুলিশকে অভিযুক্ত করা একেবারেই যুক্তিযুক্ত হবে না। কোলনে হামলার জেরে অভিবাসন নীতি আরো কঠোর করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। কোলনে বর্ষবরণের ঘটনা নিয়ে আমরা অবশ্যই আবার আলোচনা করব। যা ঘটেছে তার যথাযথ তদন্ত করতে হবে। বর্ষবরণের অনুষ্ঠানে নারীদের উপর যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে 32 জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে 22 জন জার্মানিতে আশ্রয়প্রার্থী বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। শিরিন আক্তার, সময় সংবাদ। সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার বিষয়ে ভুল তথ্য দেয়ায় মধ্যপ্রাচ্যের এক শরণার্থীর জামিন বাতিল করে আটকের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় বিচারক 23 বছর বয়সী আউস মোহাম্মদ ইউনিস আল জায়েবের বিরুদ্ধে এই নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কায় চরমপন্থী বিরোধী অভিযান চলাকালে গত বৃহস্পতিবার জায়েব ও ওমর ফারাজ সাইদ আল হারডুন নামে 2 জনকে গ্রেফতার করা হয়। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ফিলিস্তিনি নাগরিক জায়েবের জন্ম ইরাকে এবং তিনি 2012 সালে সিরিয়ার শরণার্থী হিসাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। জায়েবের বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদ, হামলা ও সন্ত্রাসীদের কাছ থেকে প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেছেন। তবে জায়েব যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নয় বলে বলেছেন তার পক্ষের আইনজীবী। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কার অভিযানের বিরুদ্ধে সব ধরনের আইনি প্রতিরোধ করে তোলার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক বিভেরিওটো। নিউ ইয়র্ক সিটি সবসময় অভিবাসীদের পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে অবিলম্বে বহিষ্কার অভিযান বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান সিটি কাউন্সিলম্যান স্পিকার মেলিসা মার্ক। সিটি কাউন্সিল আয়োজিত অভিবাসীদের বহিষ্কার অভিযানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে নির্বাহী আদেশ দিয়েও কংগ্রেসের বাধার মুখে ব্যর্থ হন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে অবৈধ অভিবাসীরা এক ধরনের আতঙ্কে দিন কাটাতে থাকেন। এরই মধ্যে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল।
সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে বহিষ্কার অভিযানের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। নিউ ইয়র্ক শহর সবাইকে স্বাগত জানায়, কিন্তু গত কয়েকদিনে কর্তৃপক্ষের কঠোর অভিযানের কারণে অনেক অভিবাসী তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ভীতিকর পরিবেশে বসবাস করছেন। এই অমানবিক আচরণ কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাউন্সিলম্যান, পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিলের ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ার সহ স্থানীয় সরকারের অনেকেই অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের বিরোধিতা করেন। ভয় পাবেন না, সবখানে অভিযান চললেও নিউ ইয়র্কে অভিযান চালানো হবে না বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিযানের ফলে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, গুরুতর রোগী ডাক্তারের কাছে যাচ্ছেন না। এগুলোর মতো যে খবর শোনা গেছে তা সত্যিই হৃদয় বিদারক। Of parents who have taken their children out of school because of fear. In a situation with ICE, আমরা আপনাদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আইনগতভাবে আপনাদের অধিকার রক্ষায় আমরা সবসময় সচেষ্ট। পয়লা জানুয়ারি 2016 থেকেই 2014 সাল পরবর্তী সময়ে অবৈধভাবে প্রবেশকারী ও বহিষ্কারাদেশ পাওয়া অভিবাসীদেরকে গ্রেফতার ও বহিষ্কার অভিযানে নেমেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদদল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে ঝিনাইদহ জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগামী 17 এপ্রিল সময় টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ৫ বছরে সময় টেলিভিশনের খবর এবং অনুষ্ঠান আমাদের বাংলাদেশের এবং অন্যান্য বিশ্বের সমগ্র দেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়েছে এবং দর্শকদের কাছে সময় কতটা পৌঁছতে পেরেছে সেই খবর জানতে এবং সেই প্রশ্নের উত্তর জানতে আমরা প্রত্যেকটি জেলায় সফর করছি এবং প্রত্যেকটি জেলার প্রতিটি দর্শকের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করছি দর্শকদের কি আগ্রহ এবং উদ্দীপনার জায়গা, তাদের পছন্দের জায়গা কি এবং তাদের অপছন্দের জায়গা কি, এবং দর্শকদের কাছে সময় টেলিভিশনের কোন খবরগুলো ভালো লাগে, কি খারাপ লাগে সেই খবর। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি ঝিনাইদহে এবং ঝিনাইদহের যে বিখ্যাত পায়রা চত্বর, সেই পায়রা চত্বরে আজকে আমরা অবস্থান করেছি। আমাদের চারপাশে রয়েছেন অসংখ্য দর্শক, ছোট থেকে শুরু করে বড় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে রয়েছেন। তো তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি, তাদের কথা জানতে এবং সময় টেলিভিশন সম্পর্কে তাদের মূল্যায়ন জানতে আমরা চলে যাচ্ছি। আমরা শুরুতেই স্থানীয় যে এখানকার সাংবাদিক আছে তারা আসলে সময় টেলিভিশনকে কিভাবে মূল্যায়িত করেন সেই খবরটি জানতে চলে যাচ্ছে আমার পাশের একজন স্থানীয় সাংবাদিকের কাছে। আপনার কাছে কি মনে হয় সময় টেলিভিশনের যে 5 বছরের সফলতা হয়ে গেছে, এর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময় টেলিভিশনের যে তাৎক্ষণিক যে সমস্ত খবর দিচ্ছে, এই খবরগুলি আসলে চমকপ্রদ হচ্ছে, অনেক ভালো হচ্ছে, আমি দেখছি। তবে আশা করি যে আমার কাছে যে প্রত্যাশা মনে হয় যে কৃষি বেজ মানে এগ্রিকালচার সেক্টরটাকে একটু এগিয়ে নিয়ে এসে এখানে অনেক খবর আছে, কৃষকদের অনেক খবর, যে খবরগুলি আসলে সময়তে আসা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কৃষিভিত্তিক খবরের কথা বলছিলেন, এবার আমার পাশে আরেকজন দর্শক আছেন, তার কাছে জানতে চাইবো যে সময় টেলিভিশনের কোন খবরগুলো আপনার ভালো লাগে আর কি দেখতে চান। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে আপনার রাজনৈতিক সংবাদগুলো, তারপরে খেলার সংবাদ, বিনোদনমূলক সংবাদ। এই সংবাদগুলো একটু বেশি প্রচার করলে আরো বেশি ভালো হবে। সময় টেলিভিশনের প্রতি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? আপনি নিশ্চয়ই বলছিলেন যে সময় টেলিভিশন দেখেন। কি যে যদি বিনোদনমূলক কোনো প্রোগ্রাম দেখা, এমনি সময় টিভির খবর খুব ভালোই দেখি, খুবই ভালো প্রোগ্রাম একটা হয়, কিন্তু এর সাথে যদি বিনোদনমূলক কোনো প্রোগ্রাম করা যায় তাহলে আরো ভালো হয়। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে হলো যে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, সেই হিসেবে সঠিক খবরটা আমরা
আপনারা আশা করেন যে সঠিক খবর যাতে আমরা দেই, আপনার মূল্যায়নটি কি? আমি চাই যে সময় টিভি নির্ভীকভাবে যেভাবে সত্যি সংবাদটা আমাদের মাঝে তুলে ধরুক, এইভাবে যাতে তাদের দেখে অন্য চ্যানেলও আমাদের মাঝে সেই সংবাদটা তুলে ধরুক। আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই। দর্শক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও আছেন। তো তাদের কাছে একটু জানতে চাইবো যে সময় টেলিভিশনের খবর এবং অনুষ্ঠান তাদের কেমন লাগে। তুমি নিশ্চয়ই সময় টেলিভিশন দেখো, তোমার কাছে সময় টিভির কোন খবরগুলো ভালো লাগে? কি বলবো, সবই খবরতে ভালো লাগে। আচ্ছা, বাসায় কি আম্মুর সাথে অন্য চ্যানেল দেখা নিয়ে কাটাকাটি হয়? হ্যাঁ, আম্মু খবর দেখতে চায়, আমি খবর দেখি না, আমি টিভি দেখি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। এখানে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন, তার কাছে জানতে চাইবো সময় টেলিভিশন সম্পর্কে তার মূল্যায়নটি কি? ধন্যবাদ। আমি শামী সুলতানা নীলা। আমি জিবিটিং সোসাইটি ঝিনাইদহতে একজন সদস্য হিসেবে আছি। ইতিমধ্যে আমাদের সংগঠনটি অনেক কাজ করেছে। সময় টেলিভিশনের কোন খবরগুলো আপনার ভালো লাগে আর আমাদের প্রতি আপনাদের কোনো পরামর্শ রয়েছে কিনা? আমরা এখন দেখতে পারি যে তরুণেরা অনেক এগিয়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম অনেক এগিয়ে গিয়েছে এবং তারা অনেক অ্যাক্টিভিটি দেখাচ্ছে, তারা অনেক সৃজনশীল কাজকর্ম করে। তো আমার মনে হয় যে সময় টিভি যদি তরুণদেরকে নিয়ে আরেকটু বেশি ভাবে এবং সেই কথাগুলো যদি সবার সামনে তুলে নিয়ে আসে, তাহলে তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। এখানে আরো কিছু সাংস্কৃতিক কর্মী তারা আছেন, তাদের মতামতটি আমরা জানতে চাই। আমি প্রতাপ বিশ্বাস। সময় টেলিভিশনের কাছে চাওয়া যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড সময় টেলিভিশন করে, তাহলে সময় টেলিভিশনের অগ্রগতি আগামী যে ৫ম বছরে পদার্পণ করছে, সময় টেলিভিশন আরো অনেক দূরে এগিয়ে যাবে। পেছন থেকে একজন উকি দিচ্ছেন, উনি বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, তার কাছে জানতে চাইবো সময় টেলিভিশনের প্রতি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? জি না, আমার পরামর্শ এটাই যে সুন্দর সুন্দর সংবাদ দেখাবেন, এটাই আমার পরামর্শ। একজন হাত তুলেছেন, সংক্ষেপে বলবেন। সময়ের প্রয়োজনে সময় এসেছে। সময় টিভির বর্ষপূর্তির আমরা উৎসব করছি, সময় টিভির বর্ষপূর্তি পালন। সময় টিভির প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা, কি খবর দেখতে চান? সময় টিভির বস্তুনিষ্ঠ সংবাদগুলো আমরা খুব মজা করে দেখি এবং আমাদের মনে বিশ্বাস জাগ্রত করে। সময় টিভির সাংবাদিকরা আরও প্রত্যন্ত অঞ্চলে যদি যে সংবাদ সংগ্রহ করে, তাহলে আমরা সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। দর্শক, আমরা যেমন পেশাজীবীদের খবর যেমন জানলাম, তেমনি কিন্তু গৃহিণীরাও আমাদের মাঝে চলে এসেছেন। তারা বাসায় যে খবর দেখেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন, তাদের একটু মূল্যায়ন আমরা জানতে চাইবো। এখানে এক আপু আছেন। আপু, আপনার কাছে সময় টেলিভিশনের খবর কোন খবরগুলো ভালো লাগে আর আপনি আর কি দেখতে চান? সময় টেলিভিশনের সব অনুষ্ঠানই ভালো লাগে, তবে আমার মনে হয় শিক্ষামূলক অনুষ্ঠানগুলো আর যে কোনো সাম্প্রতিক ঘটনার লাইভ সম্প্রচারগুলো বাড়ালে হয়তো আরো বেশি অ্যাট্রাক্টিভ। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো আপনার মূল্যায়নটি কি? সময় টেলিভিশন কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা? হ্যাঁ, পেরেছে। আপনি আর কি ধরনের অনুষ্ঠান দেখতে চান সময় টিভির কাছে? সময় টিভির 24 ঘন্টা নিউজগুলো ভালো লাগে, তো একটু মাঝে মাঝে আনন্দ বিনোদন এগুলো দিলে একটু ভালো হতো। পাশে একজন আছেন, উনি অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনার কথা জানতে চাই। আমি জানতে চাই সময় টিভি যে আন্তর্জাতিক সংবাদটা পরিবেশন করে খুবই সুন্দর। 4টার সময় আমরা চাচ্ছি খালি সময় টিভি শহর ভিত্তিক হলে হবে না, গ্রামগঞ্জ আপনারা যাবেন, যে বিভিন্ন রকম গ্রামের সমস্যাগুলো উঠে ধরবেন সেই সময় টিভির মাধ্যমে, এই আমার কাছে আশা। জি, আপনার কি পরামর্শ? সত্যি বলতে বর্তমান যুগে যে অবস্থা, তাতে মেজরিটি অফ পার্সন, আই মিন জনগোষ্ঠীর অধিকাংশই এখন সুশিক্ষিত হয়ে গিয়েছে। সো বিনোদনমূলক প্রতিষ্ঠান মানে আপনার অর্গানাইজেশন যা আছে সে তুলনায় যথেষ্ট, আমি মনে করি এনাফ। আর সংবাদের ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে সচেতন নাগরিক হিসাবে সময় টেলিভিশন যথেষ্ট দিয়েছে। আর ভবিষ্যতে আরো বেশি আশা করছি। যেমন কলেজের একজন শিক্ষার্থী আছেন, আপনাকে ধন্যবাদ। আপনার কি পরামর্শ সময় টেলিভিশনের প্রতি? সময় টেলিভিশন সবসময় বাংলাদেশে 24 ঘন্টা খবর সম্প্রচার করে থাকে এবং তাদের লাইভ টেলিকাস্ট এবং বিভিন্ন খবর ভিত্তিক যেসব প্রোগ্রামগুলো হয়, তা আমাদের প্রত্যাশাকে অনুরূপভাবে আমরা সমর্থন করি এবং এই প্রত্যাশা আমরা আরও যেন সময় টিভির কাছ থেকে বেশি পাই এবং তারুণ্য ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম যেন সময় টিভিতে প্রচারিত হয় এবং আমাদের তরুণ সমাজকে যেন সময় টিভি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, এরকম দৃঢ় সংকল্প আমি রাখি। দর্শক, এই ঝিনাইদহে এসে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং সময় টেলিভিশনের গাড়ি এবং সংবাদ দল এখানে এসেছে। তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষার কথা সেটি জানাতে চায়। আমার পাশে আরেকজন শিক্ষার্থী আছেন, তার কাছে জানতে চাইবো সময় টেলিভিশনে আপনি কি দেখতে পছন্দ করেন এবং কি দেখতে চান? আসলে সময় টেলিভিশনের অনুসন্ধানমূলক প্রতিবেদন এবং বিজ্ঞান সদৃশ্য এইগুলো দেখতে খুব পছন্দ করি। আমার আব্বুর অনেক ফেভারিট একটা চ্যানেল, কারণ এখানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা হয়
তবে আমাদের শিক্ষার্থীদের জন্য আপনাদের উচিত বিজ্ঞান সন্ধিষ্ঠ মানে বিজ্ঞানের উপর ভিত্তি করে বা সংস্কৃতি নিয়ে আপনাদের আরও বেশি একটু সচেতন হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। বিজ্ঞান এবং সংস্কৃতি নির্ভর অনেক খবর বা অনুষ্ঠান তারা দেখতে চান। এখানে আরেকজন দর্শক অপেক্ষা করে আছেন, তার কাছে জানতে চাইবে সংক্ষেপে সময় টেলিভিশনের কি ভালো লাগে আপনার? সময় টেলিভিশনের ভালো লাগে যে লাইভ প্রোগ্রামগুলো, এবং এরা সত্য কথা বলে, সমাজের কথা বলে। আর আমি সময় টেলিভিশনকে অনুরোধ করব ঝিনাইদহ জেলার দুর্নীতিমুক্ত শিক্ষা যে আন্দোলন শুরু হয়েছে এইটার সঙ্গে ওনারা যাতে জড়িত থাকেন। এবং আপনাকে ধন্যবাদ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান অটল এবং আমরা নিশ্চয়ই আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবো। আপনার কাছে জানতে চাইবো যে কি প্রত্যাশা করেন সময় টিভির কাছে? সময় টিভির সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটা যে রিসেন্ট ঘটনাগুলো লাইভ দেখায়, আর আমার এটা বেশি ভালো লাগে। আর প্রত্যাশা থাকবে যে ইতিহাস সমৃদ্ধ আমাদের একটা দেশ বাংলাদেশ, এই দেশের ইতিহাস ঐতিহ্যগুলো আপনারা মানে খুঁটে খুঁটে তুলে ধরবেন এবং আমরা সবাই জানতে পারবো, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং সবাই জানতে পারবে, সেটা অনেক ভালো লাগবে। বারবার একজন দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন, তিনি কিছু বলতে চান। সময় টেলিভিশনের কোন অনুষ্ঠানটা আপনার ভালো লাগে, কেন ভালো লাগে? সময় টেলিভিশনের সম্পাদকীয় এবং সময় সংলাপ এই দুটি আমি প্রতিনিয়তই দেখি, এটি আমার কাছে ভালো লাগে। টকশো হিসেবে এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে সময় টিভি। পেছন থেকে একজন উকি দিচ্ছিলেন, কোনো পরামর্শ সময় টেলিভিশনের প্রতি আছে কিনা সেটি একটু সংক্ষেপে বলবেন। সময় টেলিভিশনের কাছে আমাদের আকুতি বিনোদন যেন তারা নিরপেক্ষ সংবাদটা প্রচার করুক এবং শিক্ষামূলক এবং খেলাধুলার বিষয়টা বারবার প্রচার করুক, তুলে ধরুক, এটাই আমাদের কাছে আশা। আপনাকে ধন্যবাদ। আরেকজন আছে, আপনার কথা জানতে চাই। সময় নিউজটা খুবই ভালো লাগে, লাইভ অনুষ্ঠানটা দেখতে খুবই সরাসরি, আর সময়ের নিউজের পাশাপাশি অন্য অন্য অনুষ্ঠান দিলে সবচেয়ে বেটার ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে একজন সংস্কৃতি কর্মী এবং পেছন থেকে অনেকে উকি দিচ্ছেন। আসলে কতজনের কথা বলতে পারবো আমি জানি না, শুনতে পারবো, সংক্ষেপে বলবেন। সময় টিভির ভ্রাম্যমাণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস জনগণের দেখাচ্ছে, আমরা খুব আনন্দিত এবং খুশি, গর্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের এই সংবাদ দল প্রতিটি জেলায় যাওয়ার চেষ্টা করবে এবং আমাদের আগামীকালের অগ্রযাত্রা হচ্ছে যশোরের দিকে। কালকে সকাল 11টায় দেখা হবে যশোরে। যশোরের আমাদের যারা দর্শক তাদেরকে বলে রাখছি যে আপনার নিজের মনের কথাটি এবং সময় টেলিভিশনের কাছে যে প্রত্যাশা সেটি নিয়ে আপনি তৈরি থাকুন, আমরা আসছি আপনার কাছে। এবং সারা বাংলাদেশের সময় টেলিভিশনের যারা দর্শক এবং সারা বিশ্বের যারা দর্শক তাদেরকে বলে রাখছি যে আমাদের এই সংবাদ দল জেলায় জেলায় ঘুরবে, আপনাদেরকে জানাবে আমাদের দর্শকদের প্রতিক্রিয়া। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শুভকামনা। দর্শকের কাছে অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ রাজু। সময় টিভির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন জেলা সম্পর্কে দর্শকের কাছে অনুষ্ঠানটি তুলে ধরা হয়। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সৌদির বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘে, তাইজের নিয়ন্ত্রণ নিয়ে হাদি সমর্থিত বাহিনী ও হাউথিদের মধ্যে তুমুল সংঘর্ষ। তেহরানের রিয়াদের দূতাবাসে হামলায় অনুপ্রবেশকারী জড়িত দাবি ইরানের ধর্মীয় নেতার। শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে সৌদি আরবে বিক্ষোভ। ইরাকে তুর্কি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা রুখে দিয়ে 18 আইএস সদস্যকে হত্যার দাবি আঙ্কারার, সংঘর্ষের খবর অস্বীকার বাগদাদের। এবং উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিবাদে দক্ষিণ কোরিয়া ও জাপানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব। যুদ্ধ উস্কে দিচ্ছে সিউল, অভিযোগ পিয়ংইয়ংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।